ফ্রেন্ডস, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা শিখব বায়ুমণ্ডলের গঠন সম্পর্কে। তো বায়ুমণ্ডলের গঠন শেখার আগে আমাদের প্রথমে জানতে হবে যে ভূপৃষ্ঠ থেকে কতটা উচ্চতা পর্যন্ত আমাদের বায়ুমণ্ডলটা বিস্তৃত থাকে। তো আমরা প্রথমে দেখব, এটা যদি আমাদের ভূপৃষ্ঠ হয় তাহলে ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 1600 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত থাকে। কত কিলোমিটার? 1600। আর এই যে 1600 কিলোমিটার উচ্চতা, এই বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থের মোট ভর, এই জায়গায় যে গ্যাসীয় পদার্থটা থাকে তার মোট যে ভর সেটা হলো 5.5 ইন্টু 10⁻15 টন। এটা কত? 5.5 ইন্টু 10⁻15 টন। তো এই দুটো ছোট ছোট জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা নেক্সট পর্যায়ে আসছি, যে এই যে বায়ুমণ্ডলটা আমরা দেখলাম, এই অঞ্চল জুড়ে বায়ুমণ্ডল যে বিস্তৃত আছে, তো এই স্তরগুলো, এখানে বায়ুমণ্ডলের যে বিস্তৃত তাকে বিভিন্ন ছোট ছোট স্তরে ভাগ করা হয়েছে। এবার কটা স্তরে ভাগ করা হয়েছে? 5টা স্তরে ভাগ করা হয়েছে। এবার এই 5টা কী কী স্তর, সেই স্তরগুলোর নাম আগে আমরা জেনে নিই। প্রথমে আসছে ক্ষুব্ধমণ্ডল বা ট্রোপোস্ফিয়ার, তারপরে আসছে শান্তমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার বা ম্যাগনেটোস্ফিয়ার। তো এই গেল 5টা আমাদের স্তর, কোন আর কি বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে সেই স্তর। তো এবার আমরা প্রথমেই দেখব হচ্ছে ট্রোপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল। তার আগে আমরা দেখে নিই যে কোন স্তরটা কীভাবে থাকে। তার জন্য আমাকে এবার দেখব, এরা যদি আমাদের ভূপৃষ্ঠ হয় তাহলে প্রথম স্তরটা হচ্ছে, এটা যদি ফার্স্ট স্তর হয়, এই স্তরটা কি? ওই যে আমরা আগে দেখেছিলাম ট্রোপোস্ফিয়ার। তাহলে এই স্তরটার নাম, সেট হচ্ছে না, ট্রোপোস্ফিয়ার। এটা ট্রোপোস্ফিয়ার প্রথম স্তর। তারপরে দ্বিতীয় স্তর আসছে, এটাকে কি বলবো? স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরের স্তরটা আসছে মেসোস্ফিয়ার। তারপরে আসছে থার্মোস্ফিয়ার। আর থার্মোস্ফিয়ারের ওপরে, মানে এর ওপরে যে স্তরটা থাকে সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার বা ম্যাগনেটোস্ফিয়ার। এখানে আমরা কোনো বাউন্ডারি দিচ্ছি না। তো এই গেল আমাদের মোট 1 2 3 4 5টা স্তর, বোঝা গেল। এবার এই স্তরগুলো কীভাবে কী আছে সেগুলো আলোচনা করা যাক। তো তার জন্য প্রথমেই আমরা দেখব কি বলেছিলাম আগে, আমাদের প্রথম স্তরটা কি আছে? ট্রোপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল। তো এটাই আগে দেখা যাক। প্রথমে 1 নম্বরে ছিল ট্রোপোস্ফিয়ার, এটা, তাই তো? এটা হচ্ছে, আমরা সে তখন ছবিটা দেখছিলাম, আগেরটাই ছবি বের করি। এই যে ট্রোপোস্ফিয়ার, এই যে ছবিটা ছিল ট্রোপোস্ফিয়ার, এই যে দূরত্বটা, যদিও আমি মানে হাতের আন্দাজে করেছি, সেগুলোকে তো বলে দিচ্ছি। এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে দূরত্ব 10 কিলোমিটার। এই ট্রোপোস্ফিয়ার, এই যে অঞ্চলটুকু, এই অঞ্চলটুকুর যে বিস্তৃত কতটা অঞ্চল জুড়ে, সেটা হচ্ছে 10 কিলোমিটার। মানে ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার, দেখুন 10 কিলোমিটার, এখানে 10 কিলোমিটার, চারিদিকে 10 কিলোমিটার করে আছে। পৃথিবীর এই চারিদিকে যে বিস্তরটা আছে, এটা 10 কিলোমিটার পুরোটা আর কি, 10 কিলোমিটার অঞ্চল জুড়ে জুড়ে বিস্তৃত আছে। তো এটা গেল ট্রোপোস্ফিয়ার। এবার এই অঞ্চলের, আর একটা জিনিস, এই অঞ্চলে বায়ু সর্বদাই গতিশীল। এই ট্রোপোস্ফিয়ারের ছোটো ছোটো পাঠ করে আমরা লিখি, বায়ু সর্বদাই গতিশীল। এখানে বায়ু সর্বদা গতিশীল, মানে সবসময় এই অঞ্চলের মধ্য দিয়ে, মানে আমাদের মাটির ওপরের যে স্তরটা আছে সেটাই হলো ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারে আমরা আছি বর্তমানে। এখানে বায়ু সর্বদাই গতিশীল, মানে আমাদের যে আবহাওয়ার ভিতরে বায়ুটা ঘুরে বেড়াচ্ছে, এটাই এখানে বলা হয়েছে। এখানে আর উচ্চতা পরিবর্তনের সাথে সাথে উষ্ণতার পরিবর্তন ঘটে। মানে কি, আমরা এই ভূপৃষ্ঠ থেকে যতটা ওপরে উঠব এই স্তর বরাবর, মানে ট্রোপোস্ফিয়ারেই যতটা ওপরে উঠব ততটা, মানে উচ্চতা যত বৃদ্ধি পাবে উষ্ণতাটাও তত পরিবর্তিত। এখানে বায়ুতে ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ ইত্যাদি থাকে। এই 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 স্তরটাই বায়ুতে
কী থাকে? ধূলিকণা। মেঘ, ধূলিকণা জলীয় বাষ্প, মেঘ ইত্যাদি দেখা যায়। আর এবার এখানে এই সমস্ত থাকার কারণে, ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ এই সমস্ত থাকার কারণে এখানে কি হয়? ঝড় বৃষ্টি দেখতে পাওয়া যায়। তাহলে ঝড় বৃষ্টি কেন হয়? ধূলিকণা সাধারণত আমরা জানি সবাই, ধূলিকণা, জলীয় বাষ্প এই সমস্ত থাকার, মেঘ এই সমস্ত থাকার কারণেই এখানে ঝড় বৃষ্টি এই সমস্ত কিছু দেখতে পাওয়া যায়। সেই সমস্ত কারণে, মানে বায়ুতে যেহেতু এখানে ধূলিকণা, জলীয় বাষ্প আছে, তার জন্য এখানে ঝড় বৃষ্টি হচ্ছে। এই ঝড় বৃষ্টি হওয়ার কারণেই এই স্তরটার নাম দেওয়া হয়েছে ক্ষুব্ধমণ্ডল। তাহলে বোঝা গেল আমরা যে এখানে আগে লিখেছিলাম ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল, এই কেন ক্ষুব্ধমণ্ডল লেখা আছে? এই ক্ষুব্ধমণ্ডল লেখার একমাত্র কারণ সাধারণত ঝড় বৃষ্টি হয় এই স্তরটাই, ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ এই সমস্ত থাকার কারণে ঝড় বৃষ্টি হয়, সেই জন্য একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়েছে। আচ্ছা, আর এখানে তাহলে কী কী মানে গ্যাসীয় উপাদান দেখতে পাওয়া যায়? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এই সমস্ত দেখতে পাওয়া যায়, মানে এই সমস্ত আর কি গ্যাসীয় পদার্থ এখানে দেখতে পাওয়া যায়। সেটা এখানে কী দেখা যায়? জলীয় বাষ্প, যেটা আমরা আগে লিখেছি, এটাও দেখতে পাওয়া যায়। এই স্তরের বায়ুতে থাকে এইগুলো, মানে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন। এটা একটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে সবসময়। সবথেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এখানে সেটা হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। এখান থেকে কিন্তু অনেক সময় কোশ্চেন আসে যে ক্ষুব্ধমণ্ডল, ট্রপোস্ফিয়ারকে কেন ক্ষুব্ধমণ্ডল বলা হয়, কিংবা ক্ষুব্ধমণ্ডল বায়ুমণ্ডলের কোন স্তরকে বলা হয়, তখন কি বলবো আমরা? ট্রপোস্ফিয়ারকে। আচ্ছা, এখানে এই স্তরের উপরের দিকে, মানে এই যে ভূপৃষ্ঠের উপরে যে ট্রপোস্ফিয়ার থাকে, এই ট্রপোস্ফিয়ারের উপরের দিকটায় এই জায়গায় কতটা তাপমাত্রা থাকে? এখানে তো নর্মাল যে তাপমাত্রা থাকে আমরা বুঝতে পারি, কারণ আমরা এখানে বসবাস করছি, এখানে আমরা মানুষজন সব বসবাস করছি, এই জন্য আমরা জানি এখানকার টেম্পারেচার কীরকম থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থেকে যায়। কিন্তু আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই স্তরে তাপমাত্রা কীরকম থাকে। এই স্তরের তাপমাত্রা থাকে, যে তোমরা আগেই জানলাম যে অনেক সময় এই স্তরের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কী হয়? উষ্ণতাটা কমে। উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা কমে। তো আমরা যতই উপরে উঠবো তত কি উষ্ণতা কমবে। তাহলে এখানে আমাদের নর্মাল যে টেম্পারেচারটা থাকবে, যেখানে বসবাস করছে সেই জায়গার টেম্পারেচারের থেকে উপরের টেম্পারেচারটা কিছুটা কম থাকবে, কিছুটা নয় অনেকটাই কম থাকবে। আমরা যে এখন যে পশ্চিমবঙ্গে বাস করছি, আমি পশ্চিমবঙ্গ থেকে বর্তমানে ভিডিও করছি, তো এখানে এখন আমার বর্তমানে টেম্পারেচার প্রায় 40 ডিগ্রির কাছাকাছি, 40 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু এখানের তাপমাত্রা প্রায় -56 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কতটা কম চিন্তা করতে পারছো? তো যাই হোক, এই স্তরের উপরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকে -56 ডিগ্রি সেন্টিগ্রেড। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে এটা ভূপৃষ্ঠ, আর ভূপৃষ্ঠের উপরের এই পর্যন্ত বিস্তৃত আছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের উপরের স্তরটাকে আমরা কী বলেছিলাম আগে? স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের শুরুতে ট্রপোস্ফিয়ারের শেষ, আর এখানে ট্রপোস্ফিয়ার শেষ হচ্ছে, আর এখান থেকে স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে। তো এই ট্রপোস্ফিয়ারের শেষ আর স্ট্র্যাটোস্ফিয়ারের শুরু, এই যে অঞ্চলটা 10 কিলোমিটার ব্যাপী, এই যে অঞ্চল, এই অঞ্চলটা মানে এর থেকে 5 কিলোমিটার নিচে, এর থেকে 5 কিলোমিটার নিচে, টোটাল যে 10 কিলোমিটার ব্যাপী একটা অঞ্চল তৈরি হচ্ছে, এই অঞ্চলটায় উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কোনো পরিবর্তন হয় না। বোঝা গেল? ট্রপোস্ফিয়ারের আর স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগস্থলে 10 কিলোমিটার অঞ্চল বরাবর উচ্চতা উষ্ণতার কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। এই অঞ্চলটাকেই বলা হয় ট্রোপোপজ। ট্রোপোপজ, এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করে ট্রোপোপজ কাকে বলে, তখন কি বলবো? ভূপৃষ্ঠ থেকে বলার দরকার নেই, ট্রোপোস্ফিয়ারের এবং স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগস্থলে, ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগস্থলের বিস্তীর্ণ 10 কিলোমিটার অঞ্চল বরাবর উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার কোনো রকমের পরিবর্তন লক্ষ্য করা যায় না। এই অঞ্চলটাকেই বলা হয় ট্রোপোপজ। বোঝা গেল ট্রোপোপজ কাকে বলে? তো এটা হলো একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো এবার আসছে স্ট্র্যাটোস্ফিয়ার, 2 নম্বর পয়েন্ট, স্ট্র্যাটোস্ফিয়ার। আমাদের তাহলে প্রথম স্তরটা গেল কি?
ট্রোপোস্ফিয়ার, সেকেন্ড স্তর আসছে স্ট্র্যাটোস্ফিয়ার। এটা কি, আমার একটা ছবি আঁকি, এটা আমাদের ভূপৃষ্ঠ। প্রথম স্তরটার নাম কি বললাম কেবলে, ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারের উপরে এটা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল, ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার। এবার আমরা দেখব ভূপৃষ্ঠ থেকে 45 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরটা ভূপৃষ্ঠ থেকে 45 কিলোমিটার, ভূপৃষ্ঠ নয় সরি, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরিভাগ থেকে, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরিভাগ থেকে 45 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এটা 45। এই অঞ্চলটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। বোঝা গেল? এই স্ট্র্যাটোস্ফিয়ারে, এই অঞ্চলে বায়ু, মানে বায়ুতে, এই অঞ্চলের বায়ুতে, বায়ু বলতে এই অঞ্চলে বায়ুর পরিমাণ খুবই কম থাকে। তো এখানে বায়ু যেহেতু কম, সেই জন্য এখানে ধূলিকণা, তারপরে তোমার জলীয় বাষ্প, মেঘ, এগুলো কি কম থাকে বা থাকে না, কম থাকে বা থাকে না বললেই চলে। তো থাকে না বললেই চলে এই স্তরে জলীয় বাষ্প, মেঘগুলো। সেই জন্য যে এখানে বলেছিলাম কি, বায়ুতে ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ এ সমস্ত থাকে, সেই জন্য এখানে ঝড় বৃষ্টি ইত্যাদি দেখতে পাওয়া যায়, তাই একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। কিন্তু এই স্তরে মানে স্ট্র্যাটোস্ফিয়ারে ধূলিকণা, মেঘ, জলীয় বাষ্প এই সমস্ত কিছু থাকে না। এটা মাথায় রাখবে, থাকে না। এখানে থাকে, এখানে থাকে না। এই স্তরে থাকে, এই স্তরে থাকে না। বুঝা গেল? এই না থাকার কারণে এই স্তরকে কি বলা হয়, শান্ত মণ্ডল। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আগেরটার মতোই, আগেরটায় যেরকম বলেছিল ক্ষুব্ধমণ্ডল কাকে বলে, তখন আমরা বলে দিয়েছিলাম ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে। তাহলে এবার পরের কোশ্চেন যদি আসে যে শান্তমণ্ডল কোন স্তরকে বলা হয়, তাহলে আমরা কি বলবো, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়। বুঝে গেল? এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এখানে ধূলিকণা, জলীয় বাষ্প থাকে না বলে এখানে শান্তমণ্ডল বলা হয়। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা সবসময় মাথায় রাখবেই। শান্তমণ্ডল কাকে বলে, এটা কিন্তু ঘুলিয়ে যায় যে শান্তমণ্ডল হয়তো দেখা গেলো বলে ফেললাম ট্রোপোস্ফিয়ার, সেটা কিন্তু ভুল হবে। মাথায় রাখবে যে শান্তমণ্ডল মানেই, আমাদের থিওরিটা মাথায় রাখবে, কনসেপ্টটা মাথায় রাখতে হবে। কনসেপ্ট কি, শান্তমণ্ডল। এটা মনে রাখার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে শান্ত মানে কি, ঝড় বৃষ্টি হবে না। তাহলে ঝড় বৃষ্টি হয় না কোন স্তরে, এটা তো আমাদের মাথায় থাকবে যে স্ট্র্যাটোস্ফিয়ারে ঝড় বৃষ্টি হয় না, ধূলিকণা কিছু নেই, সেই জন্য ঝড় বৃষ্টি হয় না। তো তখনই আমাদের ফট করে বলতে হবে যে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়। আর ক্ষুব্ধমণ্ডল কি, ক্ষুব্ধ মানে কি, ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আর কি। তো সেই জন্যই একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। ঝড় বৃষ্টি কোন স্তরে দেখতে পাওয়া যায়, ট্রোপোস্ফিয়ারে। তাহলে ট্রোপোস্ফিয়ারকে তখন আমরা বলে দেবো যে ক্ষুব্ধমণ্ডল। তাহলে এই কনসেপ্ট ক্লিয়ার হলো, শান্তমণ্ডল স্ট্র্যাটোস্ফিয়ার, ক্ষুব্ধমণ্ডল ট্রোপোস্ফিয়ার। আচ্ছা, এবার আমরা দেখব যে আর একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই স্তরে দেখতে পাওয়া যায়, সেটা হলো এই স্তরের ভেতর দিয়ে কি হয়, জেট প্লেন, আমরা যে সমস্ত জেট প্লেনগুলো চলাচল করে এই স্তরের ভেতর দিয়ে কিন্তু জেট প্লেনগুলো চলাচল করে, ঠিক আছে, এই স্ট্র্যাটোস্ফিয়ারের ভেতর দিয়ে, স্তরের ভেতর দিয়ে। এইবার উচ্চতা বাড়ার সঙ্গে এই স্তরের উষ্ণতা বাড়ে কিন্তু চাপ কমে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। উচ্চতা বাড়লে কি হয়, উষ্ণতার কী পরিবর্তন হয়, এই স্তরের উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ে কিন্তু চাপ কমে। আগের স্তরে কী ছিল, উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কম ছিল, ঠিক আছে, চাপও কম ছিল। কিন্তু এখানে দেখা যায় উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বাড়ে, চাপ কমে। বুঝে গেল? আচ্ছা, এবার নেক্সট পয়েন্ট আসছে, অক্সিজেনের পরিমাণ কম। এখানে এই স্তরের সাধারণত বায়ু কম, সেহেতু অক্সিজেনের পরিমাণও কম। তো আমরা আগে জানলাম যে বায়ু কম থাকে বলেই শান্তমণ্ডল বলা হয়। যাই হোক, তো বায়ু কম থাকা এই স্তরে
অক্সিজেনের মাত্রা কম থাকে, সেই জন্য এই স্তরে কি হয়, এই স্তরে শ্বাস নিতে আমাদের কষ্ট হয়, অক্সিজেনের মাত্রা কম থাকায়, O2 এর পরিমাণ কম থাকার জন্য শ্বাস নিতে আমাদের কিন্তু কষ্ট হয়। তারপরের পয়েন্ট হচ্ছে এই অঞ্চলে ওজোন গ্যাসের একটি স্তর আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, ওজোন স্তর। তাহলে ওজোন স্তর দেখা যায় কোন স্তরে, মানে কোন ইয়েতে, কোন স্তরে ওজোন স্তর দেখতে পাওয়া যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু আমরা ওজোন স্তরটা দেখতে পাওয়া যায়। এই কোশ্চেনটা কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে যে ওজোন স্তর দেখা যায় কোন স্তরে, তখন আমরা কি বলবো? ওজোন স্তর দেখতে পাওয়া যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। এটা অনেক সময় এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ওজোন স্তরটা। এখন আমরা জানবো যে এই ওজোন স্তর থাকার জন্য এখানে ভূপৃষ্ঠের সাপেক্ষে 16 কিলোমিটার ওপর থেকে শুরু করে 30 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এটা বিস্তৃত থাকে। এই ওজোন স্তরটা 16 কিলোমিটার থেকে শুরু, মানে 10 কিলোমিটার পর্যন্ত ট্রপোস্ফিয়ার, আর এই মোটামুটি এই সমস্ত জায়গার থেকে 16 কিলোমিটার থেকে শুরু হচ্ছে, 30 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত থাকে এই ওজোন স্তরটা। এই ওজোন স্তরের ভেতর দিয়ে কিন্তু জেট প্লেনগুলো চলাচল করে, জানো তো? এটা এই জেট প্লেনগুলো যায়, এগুলো সব কিন্তু এই ওজোন স্তরের ভেতর দিয়ে যায়, সেই জন্যই ওজোন যে গহ্বর সেটা সৃষ্টি হয়েছে, এটা পরে আসছি। তো আমরা যেটা ছিলাম ওজোন স্তর, এই ওজোন স্তরটা তাহলে থাকার জন্য এই স্তরের আর একটা নাম কি জানো? এই স্তরের আর একটা নাম ওজোনোস্ফিয়ার। এই স্তরের আর একটা নাম ওজোনোস্ফিয়ারও বলা হয়। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের কিন্তু অনেকগুলো নাম আমরা দেখছি, স্ট্র্যাটোস্ফিয়ারের অনেকগুলো নাম কি কি দেখছি? প্রথমে দেখেছিলাম শান্তমণ্ডল, ঠিক আছে, একটা ছিল শান্তমণ্ডল, আর একটা কি দেখলাম? ওজোনোস্ফিয়ারও বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে। আচ্ছা, আর সেই আগের স্তরের মতো ট্রোপোপজটা মনে আছে? ট্রোপোপজে আমরা কী বলেছিলাম যে উচ্চতা একটা নির্দিষ্ট অঞ্চল বরাবর উষ্ণতা বৃদ্ধি হলেও উষ্ণতার কোনো রকমের পরিবর্তন ঘটে না। ঠিক সেই রকম এই স্তরেও এই যে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের স্তরটার নাম কি? মেসোস্ফিয়ার। তো স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ এবং মেসোস্ফিয়ারের শুরু, এই যে বিস্তীর্ণ অঞ্চলটা, এই অঞ্চল বরাবর কি হয়? সেই আগের মতোই স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সংযোগস্থলে যে অঞ্চলে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না, এই অঞ্চলে কী হয়? উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না, সেই জন্য একে কী বলা হয়? স্ট্র্যাটোপজ। উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না, এই অঞ্চলে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না, সেই জন্য একে কী বলা হয়? স্ট্র্যাটোপজ বলা হয়। এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আমরা এই টপিক থেকে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে একটা নেক্সট ভিডিওতে আমরা জানিয়ে দেবো। ট্রোপোপজ, স্ট্র্যাটোপজ, ওজোন স্তর কোন স্তরটায় দেখতে পাওয়া যায়, ক্ষুব্ধমণ্ডল কাকে বলে, শান্তমণ্ডল কাকে বলে, এই সমস্ত ছোটো ছোটো টপিক নিয়ে আমরা একটা শর্ট ভিডিও বানিয়ে দেবো কোশ্চেন অ্যান্সারে, ঠিক আছে? তো আমরা নেক্সট পয়েন্টে আসি। তো প্রথমে আমাদের দুটো গেল, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার গেল। এবার আমাদের 3 নম্বরে কি আছে? মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ারটা কিন্তু একটা ইম্পর্টেন্ট স্ফিয়ার, ঠিক আছে, মানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ভূপৃষ্ঠের সাপেক্ষে সব কোশ্চেন কিন্তু ভূপৃষ্ঠ থেকেই বলা হচ্ছে। ভূপৃষ্ঠকে কিন্তু আমরা মানে আমরা এখানেই থাকি, এটা তো সবাই জানি আমরা, যদিও এই ভূপৃষ্ঠ থেকে প্রথম স্তর কি? ট্রোপোস্ফিয়ার। তারপরের স্তর কি? স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরের স্তর, মানে এটা নিয়ে আমরা কথা বলছি, ঠিক আছে? আমাদের এই দুটো এখন আলোচনার বিষয় নিয়ে দুটো আমরা পড়ে এসেছি প্রথমেই। এখন আমরা দেখব মানে ভূপৃষ্ঠ থেকে 45 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত থাকে। ভূপৃষ্ঠ থেকে 45 কিলোমিটার থেকে শুরু করে 85 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত, মানে 45 কিলোমিটার থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে 85 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, ঠিক আছে? এটা হলো আমাদের মেসোস্ফিয়ার, এই অঞ্চলটা হলো আমাদের মেসোস্ফিয়ার।
এটা একটা মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের কী হয়, কী লক্ষ্য করা যায় মেসোস্ফিয়ারে, এটা আমরা তো উচ্চতা দেখলাম কত থেকে শুরু হচ্ছে। স্ট্র্যাটোস্ফিয়ারের এই জায়গা থেকে স্ট্র্যাটোস্ফিয়ার কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল, 45 কিলোমিটার পর্যন্ত। এবার 45-এর থেকে শুরু করে 85 কিলোমিটার উচ্চতা পর্যন্তের মধ্যে এটার ভেতরে অবস্থিত হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের এখানে কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে এখানে কিন্তু নাইট্রোজেন, অক্সিজেন, এর মধ্যে কিছু দেখতে পাচ্ছি, O2+, NO+, এই সমস্ত মলিকিউলগুলো কিন্তু দেখতে পাওয়া যায় এই স্তরে সামান্য পরিমাণে, যদিও অবশ্যই সামান্য পরিমাণে দেখতে পাওয়া যায়। আর সেকেন্ডে বলা হচ্ছে এটা হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল। এই মেসোস্ফিয়ারটা বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল। এটা কিন্তু সবসময় যদি বলা হয় কোশ্চেনে যে বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কাকে বলা হয়, তখন অ্যান্সার কী হবে? মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারকে বলা হয় বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল। এই স্তরের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে যত উচ্চতা বৃদ্ধি পায় মানে এখান থেকে শুরু, যদিও উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার কীরকম পরিবর্তন হয়, উষ্ণতা চাপ উভয়ই কমে। মানে উচ্চতা যত বৃদ্ধি পায় উষ্ণতা চাপ উভয় কমে। এটা কিন্তু কী হয়েছিল, উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ছিল কিন্তু চাপ কমছিল। এক্ষেত্রে উচ্চতা যত বাড়ছে উষ্ণতা চাপ দুটোই কিন্তু কমছে। ঠিক আছে, উষ্ণতা চাপ উভয় কমছে, এটা কিন্তু একটা মনে রাখার বিষয়। আর যেটা বলবো সেটা হচ্ছে মেসোস্ফিয়ারের শেষ সীমানায় যে অঞ্চলে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা স্থির থাকে -92 ডিগ্রি সেন্টিগ্রেড, তাকে মেসোপজ বলা হয়। তাহলে প্রত্যেকটা কিন্তু একটা করে পজের ব্যাপার আছে। প্রথমে দেখেছিলাম আমাদের ওখানে ট্রোপোপজ, তারপরে আমাদের এখানে আসছে স্ট্যাটোপজ, আর এখানেই ওজন কী আসছে মেসোপজ। মেসোপজটা কী জিনিস, একটা নির্দিষ্ট উষ্ণতা মেসোস্ফিয়ারের শেষ সীমানায়, মেসোস্ফিয়ারের এই যে মেসোস্ফিয়ার এইটা এখানে শেষ হচ্ছে, এই মেসোস্ফিয়ারের শেষ সীমানার দিকে একটা অঞ্চলে, মানে যে অঞ্চলটায় আর কি, যে অঞ্চলে উষ্ণতা স্থির থেকে মানে উচ্চতা বৃদ্ধি পেলেও উষ্ণতা কিন্তু সেম টেম্পারেচার, এই অঞ্চলের টেম্পারেচার কিন্তু সেম থেকে যায়। কত থাকে? -92 ডিগ্রি সেন্টিগ্রেড, -92 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে এই অঞ্চলে। তাই এই অঞ্চলটাকেই কী বলা হয়? মেসোপজ বলে। মেসোপজ বলার একমাত্র কারণ এই সেন্টিগ্রেড কত থাকে এটা মনে রাখার দরকার নেই, যেহেতু জানার জন্য বললাম। তো কোশ্চেন যদি আসে মেসোপজ কাকে বলে, তাহলে আমরা বলবো যে মেসোস্ফিয়ারের একদম উপরের দিকে, মেসোস্ফিয়ারের শেষ সীমানায় যে অঞ্চলে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা স্থির থাকে, উচ্চতা বৃদ্ধি পেলেও উষ্ণতা স্থির থাকে, সেই অঞ্চলটাকেই বলা হয় মেসোপজ। এটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এটা যদি আসে পরীক্ষায়, মেসোস্ফিয়ার কাকে বলা হয়, মেসোপজ কোথায় দেখতে পাওয়া যায়, মেসোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়, এটা তো একদম জানা কোশ্চেন, কারণ মেসোই মিল আছে। তো এটা দেখে আমরা সহজে বুঝে যাবো যে মেসোস্ফিয়ার দেখতে পাওয়া যায়। আর কেন দেখতে পাওয়া যায়, যে মেসোপজ কাকে বলে, তখনই আমরা বলবো যে মেসোস্ফিয়ারের শেষ সীমানার দিকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না, মানে উষ্ণতা সেম থেকে যায়, সেম টেম্পারেচার, মানে টেম্পারেচারটা একই থাকে যতই উচ্চতা বৃদ্ধি পাক। সে কত থাকে? -92 ডিগ্রি, এটা লেখার দরকার নেই। তো এই অঞ্চলটাকে সেই জন্যই বলা হয় মেসোপজ। তাহলে বোঝা গেল মেসোপজ কাকে বলে। এবার আমাদের আসছে থার্মোস্ফিয়ার, আমাদের নেক্সট যে স্তরটা আছে বায়ুমণ্ডলে, কত নম্বর? 4 নম্বর। তাহলে স্তরটার নাম কি? থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার কাকে বলে? বলতে আবার আমরা সেই পুরনো ড্রয়িংটা করে নিই। প্রথমেই ছিল আমাদের ভূপৃষ্ঠ, তারপরে ছিল ট্রোপোস্ফিয়ার, তারপরে ছিল স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে ছিল মেসোস্ফিয়ার, এইবার আসছে আমাদের থার্মোস্ফিয়ার। তাহলে এইগুলো কিন্তু আমাদের এখন আলোচনার বিষয় নয়, এগুলো আমরা আগে আলোচনা করে এসেছি। এখন আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে এই অঞ্চলটা,
এই অঞ্চলটাকে কী বলা হয়? থার্মোস্ফিয়ার। ঠিক আছে, আমরা জানি এই পর্যন্ত। তাহলে আচ্ছা, তাহলে আমরা তোমার একটা কোশ্চেন আমাদের অ্যান্সার দাও আমাকে, যে ভূপৃষ্ঠ থেকে এইটুকু দূরত্ব কত? ভূপৃষ্ঠ থেকে এইটুকু দূরত্ব কত? কত বলো তো? 85 কিলোমিটার। ঠিক বললাম তো? এই যে আমরা এখানে আগে আলোচনা করেছিলাম যে প্রথমে আমরা কি আলোচনা করেছি, যে এখান থেকে এটুকু দূরত্ব কত ছিল জানো? 10 কিলোমিটার। তারপরে 10-এর থেকে, এই যে 10-এর থেকে উপরের এইটুকু আসলো 45 কিলোমিটার পর্যন্ত আসলাম, মানে এটা 45 কিলোমিটার পর্যন্ত আসলাম। এবার 45 থেকে এখানে এসেছি কত? 90 পর্যন্ত। এইবার আমরা দেখব 90-এর পরের থেকে, সরি ওটা 85 হবে, আগেরটা না, সরি এটা 85 ছিল, সরি এটা 85 কিলোমিটার ছিল। এখান থেকে 45 থেকে 85 কিলোমিটার পর্যন্ত আমরা উঠে গেছি। তাহলে এখন আমাদের এটা এখান থেকে এটুকু ডিস্টেন্স হলে 85 কিলোমিটার, মানে 85 কিলোমিটার উপরে আমাদের কাজ। এবার থার্মোস্ফিয়ারটা শুরু হচ্ছে 85 কিলোমিটার থেকে শুরু হচ্ছে, এবং এটা শেষ হচ্ছে কত? 500 কিলোমিটার পর্যন্ত। 500 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত। তাহলে আমাদের একটা ধারণা তৈরি হলো যে থার্মোস্ফিয়ার কতটা উচ্চতা পর্যন্ত বিস্তৃত। মানে এটা হচ্ছে শুরু হচ্ছে মেসোস্ফিয়ার থেকে। মেসোস্ফিয়ার যেহেতু 85 কিলোমিটার বিস্তৃত আছেই, তার উপর থেকে মানে 85 কিলোমিটার থেকে শুরু হয়ে পুরো 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকছে আমাদের থার্মোস্ফিয়ার। তো এখানে কসমিক রশ্মি ও অন্যান্য রশ্মির প্রভাবে এই অঞ্চলে উষ্ণতা উচ্চতা বৃদ্ধির সঙ্গে বেড়ে 1200 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়। কিন্তু এটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই অঞ্চলের তাপমাত্রা, এই অঞ্চলের তাপমাত্রা উষ্ণতা উচ্চতা বৃদ্ধির সঙ্গে এই অঞ্চলের উষ্ণতা উচ্চতা বৃদ্ধির সঙ্গে বেড়ে গিয়ে 1200 ডিগ্রি পর্যন্ত, 1200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা এই অঞ্চলে কিন্তু লক্ষ্য করা যায়। আর তারপরে আর পয়েন্টে যেটা আসছে সেটা হলো, তাছাড়া এখানে মোটামুটি এখানে বাতাস প্রায় নেই বললেই চলে, তাই আকাশকে কালো দেখায়। একটা কোশ্চেন আসে যে আকাশকে কালো দেখায় কেন? আমরা যদি চাঁদ থেকে আকাশকে দেখি তাহলে আকাশ কিন্তু আমরা কালো দেখব। কেন দেখি? এই কালো দেখার একমাত্র কারণ হলো এখানে কোনো বাতাস নেই। আমরা প্রত্যেকেই জানি যে আলো শূন্য মাধ্যমে চলাচল করতে পারে না। আলো শূন্য মাধ্যমে চলাচল করতে পারে না। আলো চলাচলের জন্য একটা মাধ্যম আসে, আমরা পরবর্তীতে আলোর ক্লাস নিয়ে আসবো, তখন আমরা দেখবো সমস্ত কিছু। তো এখন একটা তোমাদের একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আলো শূন্য মাধ্যমে চলাচল করতে পারে না। তো যেহেতু এই মেসোস্ফিয়ারের পরবর্তী অঞ্চলে বায়ুর অস্তিত্ব সেরকম নেই বললেই চলে, মানে একদমই নেই, প্রায় নেই, খুব সামান্য মাত্রায় আছে, যেটাকে নেই বললেই চলে। তো এইখান থেকে আর বায়ুর অস্তিত্ব সেরকম বোঝা না যাওয়ার জন্য এই অঞ্চল থেকে, মানে বাইরে চাঁদ থেকে যখন আমরা পৃথিবীকে দেখি, তো বায়ু যেহেতু নেই এখানে আর, এতদূর পর্যন্ত ঠিক আছে, এখানে বায়ু নেই, সেই জন্য পৃথিবীকে এই স্তরে এখানে পৃথিবীকে কালো দেখায়। বুঝে গেল? পৃথিবীতে কালো দেখায় কোন স্তরে? থার্মোস্ফিয়ার থাকার জন্য। থার্মোস্ফিয়ারেই আকাশকে, এই থার্মোস্ফিয়ারে যদি যাওয়া যায় তাহলে সেখান থেকে আকাশকে কালো দেখাবে। গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে, তাই একে আয়নোস্ফিয়ার বলা হয়। আচ্ছা, আর একটা আমরা ইম্পর্টেন্ট জেনে পেলাম, আয়নোস্ফিয়ার। আমরা কিন্তু আগে একবার লিখেছিলাম আয়নোস্ফিয়ার। এটা কোথায়? এই যে আমাদের যে 5টা ভাগ ছিল সেই থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। এই যে, তাহলে আয়নোস্ফিয়ার কেন লিখেছিলাম এখন বোঝা যাচ্ছে? এখানকার গ্যাসের অণুগুলো আয়নিত অবস্থায় থাকে। কেন আয়নিত অবস্থায়? এখানে টেম্পারেচার প্রচুর থাকে, সেই জন্য সাধারণত গ্যাসগুলো আয়নিত অবস্থায় থেকে যায়। সেই কারণেই এই অঞ্চলটাকে আয়নোস্ফিয়ার বলা হয়। যদিও আমাদের এটা কোশ্চেন আসবে না, তবে যদি আসে তাহলে লিখতে হবে যে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকার জন্য এই অঞ্চলকে আয়নোস্ফিয়ার বলা হয়। ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, রেডিও তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়? এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার পরীক্ষায় এসেছে। রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়, এটা তুমি বহুবার দেখতে হবে, পরীক্ষায় এসেছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে ভেরি থেকেও ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রেডিও তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়? একদম কোশ্চেনের অ্যান্সার হবে
থার্মোস্ফিয়ারে। ঠিক আছে, আরেকটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এখানে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে মেরুজ্যোতি। মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায়? মেরুজ্যোতি দেখা যায় থার্মোস্ফিয়ারে। তাহলে থার্মোস্ফিয়ারে কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখতে পাওয়া যাচ্ছে। সেটা হলো প্রথমত এখানে এই অঞ্চলের আকাশটিকে কালো দেখায়। কেন কালো দেখায় বললাম, বাইরে থেকে শূন্য মাধ্যমে আলো চলাচল করতে পারে না, এই অঞ্চলে বায়ুর পরিমাণ নেই, সেই জন্য একে কালো দেখায়। এই অঞ্চলটাকে অঞ্চলের আকাশ থেকে কালো দেখায়। আর এই অঞ্চলের টেম্পারেচার সব থেকে বেশি, সব থেকে নয় মানে 12টি ডিগ্রি টেম্পারেচার হয় উচ্চতা বৃদ্ধির সাথে সাথে। এই এত তাপমাত্রার জন্য এখানকার গ্যাসের অণুগুলো আয়নিত অবস্থা থেকে, তাই সেই জন্য এই স্তরকে আয়নোস্ফিয়ার বলা হয়। তাহলে এই একটা কোশ্চেন আসছে, আয়নোস্ফিয়ার কাকে বলা হয়? তারপরে নেক্সট কোশ্চেন আসছে, রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় কোথায়? রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় থার্মোস্ফিয়ারে। আরও একটা শেষ কোশ্চেন, সেটা হচ্ছে মেরুজ্যোতি কোথায় দেখতে পাওয়া যায়? মেরুজ্যোতি দেখতে পাওয়া যায় থার্মোস্ফিয়ারে। এই রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়, রেডিও তরঙ্গ প্রতিফলিত হওয়ার জন্যই কিন্তু আমরা রেডিও শুনতে পাই। এই রেডিও শুনতে পাই কোন স্তরের মাধ্যমে? এই থার্মোস্ফিয়ারের থেকে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়, সেই প্রতিফলিত হয়ে আমাদের রেডিওই আসে। আচ্ছা, এটা হলো আমাদের তাহলে থার্মোস্ফিয়ার গেল। তাহলে আমাদের লাস্ট স্তর এটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার আমাদের লাস্ট যে স্তরটা আছে সেটা হলো এক্সোস্ফিয়ার। এটি ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটারের বেশি উচ্চতার অঞ্চল। আমার সেই পুরনো ছবি, ভূপৃষ্ঠ, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এরপর এখানে কিন্তু আমরা কোনো বাউন্ডারি দেব না, ঠিক আছে? এই অঞ্চলটা মানে এই উপরের অঞ্চলটা, এটাকেই আমরা বলবো এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার, তাহলে এক্সোস্ফিয়ারের দূরত্বটা মানে কোথা থেকে শুরু হচ্ছে, কত কিলোমিটার থেকে? এখান থেকে এটা তো 500 কিলোমিটার আমরা জানি, এই যে আগে জেনেছি এখানে 500 কিলোমিটার। তো 500 কিলোমিটার থেকে শুরু হচ্ছে, আর এটা শেষ মোটামুটি আমরা জানি 1600 কিলোমিটার পর্যন্ত আছে, কিন্তু মোটামুটি আছে মানে এর ধরতে গেলে এটাকে আমরা একে কোনো বাউন্ডারিতে রাখা হয় না। 500 কিলোমিটারের উপরের যদি বলা পরীক্ষায় কোশ্চেন আসে যে এক্সোস্ফিয়ারের কতটা থেকে কতটা পর্যন্ত বিস্তৃত, তাহলে লিখতে হবে যে এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 500 কিলোমিটারের বেশি উচ্চতার অঞ্চল। এটা লিখলেই হবে, ঠিক আছে? 500 থেকে 1600 লিখলেও হবে, ভুল নেই। তবে 500 লিখতে হবে যে 500 থেকে উপরের অঞ্চলটা এক্সোস্ফিয়ার। এই অঞ্চলে বিস্তৃতি মহাশূন্য পর্যন্ত মনে করা হয়। বুঝা গেল? তাহলে এই অঞ্চলের বিস্তৃতি কি? মহাশূন্য পর্যন্ত, মানে যার কোনো শেষ নেই, মহাশূন্য পর্যন্ত এর বিস্তৃতি। কোন স্তরের বিস্তৃতি? মহাশূন্য পর্যন্ত, এক্সোস্ফিয়ারের। আচ্ছা, এই অঞ্চলে হাইড্রোজেন, হিলিয়াম গ্যাস থাকে। হাইড্রোজেন, এই অঞ্চলে কী কী গ্যাস দেখতে পাওয়া যায়? হাইড্রোজেন, হিলিয়াম, এই গ্যাসগুলো এই স্তরে দেখতে পাওয়া যায়, ঠিক আছে? আর এই অঞ্চলের উষ্ণতা 1200 ডিগ্রি অপেক্ষা একটু বেশি হয়, যেহেতু সূর্যের কাছাকাছি অবস্থায় চলে যাচ্ছে, সেই জন্য এখানে মোটামুটি টেম্পারেচারটা 1200 ডিগ্রির একটু বেশি হয়, ঠিক আছে? বেশি মানে অনেকটাই বেশি হয়। আর শেষ যেটা পয়েন্ট বলার সেটা হচ্ছে এই অঞ্চলে কিন্তু কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট আমরা যেটা বলি, কৃত্রিম উপগ্রহ থাকে। আর কি থাকে? মহাকাশ স্টেশন। এই দুটো কিন্তু এই স্তরে দেখতে পাওয়া যায়। কী কী দেখতে পাওয়া যায়? কৃত্রিম উপগ্রহ আর মহাকাশ স্টেশন। যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে কৃত্রিম উপগ্রহ কোন স্তরে দেখতে পাওয়া যায়, তাহলে কী লিখবো আমরা? এক্সোস্ফিয়ারে, ঠিক আছে? এই গেল আমাদের 5টা স্তর। কোন স্তরকে কী বলে, কোন স্তরের মেসোপজ, ট্রোপোপজ সবই বলেছি। আচ্ছা, ঠিক আছে, ক্ষুব্ধমণ্ডল, শান্তমণ্ডল বলা হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমরা যদি সমস্ত বিষয়টার সামারি দেখি, তাহলে আসবে যেটা সেটা হলো, আচ্ছা প্রথমে আমাদেরকে তাহলে আর একবার ড্রয়িংটা করে নিই। ভূপৃষ্ঠ, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, সমস্ত স্তরগুলো আমি আঁকিয়ে নিলাম, ঠিক আছে? তো
স্তরগুলো কি, এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে এটা হচ্ছে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, সেটা হবে না, আর এক্সোস্ফিয়ার। তো প্রথম কাজ যে পর পর সমস্ত স্তরগুলোর নাম মনে রাখা। ফার্স্ট টিপস কি, ফার্স্ট টিপস হলো পর পর মনে রাখতে হবে। আমি যেভাবে লিখেছি, মানে এই যে আমি এখানে যেভাবে লিখেছি, এই 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 বরাবর মনে রাখতে হবে। ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার বা এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ঠিক আছে। ঠিক আছে, এই 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 ছন্দে মনে রাখতে হবে। এইভাবেই তুমি বইতেও যখন পড়বে তখন এইভাবেই দেখতে হবে। আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, সেখানে সেটা দেখে তোমরা স্ক্রিনশট করে নেবে। তো এই ছন্দে পড়তে হবে প্রথমটাই, পরপর স্টোরগুলো পড়বে। কেন বলছি পরপর, এটা যদি আমার প্রথম স্তর হয়, না এটা তো ভূপৃষ্ঠ, এটা প্রথম স্তর। তো এখানে কি হয়, মেসোস্ফিয়ার যেহেতু এখানে মেসোপজ হয়, লিখছি না, স্ট্র্যাটোপজ, সরি একদম এটা ভুল বললাম। তো এটা যদি প্রথম স্তর, সেরকম এখানে কি হবে, ট্রোপোপজ, স্ট্র্যাটোপজ, মেসোপজ। মনে রাখার কারণ কেন বললাম বুঝতে পারলে, পরপর আসছে, পরপর এগুলো চলতে থাকবে। আরও একটা কারণ, প্রথম স্তর সেহেতু এখানে কি ধুলোবালি, ধূলিকণা, মেঘ ইত্যাদি দেখতে পাওয়া যাবে। সুতরাং এখানে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটাও বেশি। এবার ঝড় বৃষ্টি বেশি হয় তাহলে কি হবে, এই স্তরটাকে তাহলে কী বলা হবে, ক্ষুব্ধমণ্ডল বলা হবে। ক্ষুব্ধমণ্ডল এর মধ্যে রাখতে পারবে সহজে। এবার এখানে জল বৃষ্টি কম, এই অঞ্চলকে শান্তমণ্ডল বলা হয়, এটাও মনে রাখতে পারবে সহজে। এই জিনিসটা আসলে সহজে মনে রাখতে পারবে, শান্তমণ্ডল বলা হয়। এখানে তোমার থাকে, এখানে তোমার ওজন, আর একটা জিনিসকে মনে রাখতে হবে যে ওজন স্তরটা কিন্তু এই সবসময় স্ট্র্যাটোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু আমরা সবসময় ওজন স্তরটা দেখতে পাই, ঠিক আছে। মেসোস্ফিয়ার এটা শীতলতম, আর এটা হচ্ছে উষ্ণতম। তাহলে আমাদের পরপর মনে রাখার অনেকগুলো কারণ আছে, বোঝা গেল তাহলে কারণগুলো। তা প্রথম একটা এখানে আমি মূলত একটাই বলার বিষয়, সেটা হলো পরপর মনে রাখতে হবে, ঠিক আছে। এই স্তরগুলো যদি পরপর মনে রাখো তাহলে তুমি সবগুলো সহজে মনে রাখতে পারবে। তো এখানে মোটামুটি এটাই বলার ছিল। ঠিক আছে, তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এরকম ছোটো ছোটো টপিক নিয়ে আমি আসতেই থাকবো। ধন্যবাদ।